গল্পটি শুরু হয় আমেরিকার বোস্টন শহরের একটি জেলখানা দেখানোর মাধ্যমে, যেখানে আমাদের নায়ক স্পেন্সার জেলের লাইব্রেরি বসে আনন্দের সাথে খবরের কাগজ পড়ছে। স্পেন্সার কোনো সাধারণ মানুষ ছিল না, বরং একজন কঠোর, অর্থাৎ একজন দুর্ধর্ষ পুলিশ অফিসার। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, কয়েদিদের পোশাকে কেন? আসলে 5 বছর আগে স্পেন্সার একজন দুর্নীতিগ্রস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা বয়লানের বাড়িতে তাকে একটি প্রশ্ন করতে গিয়েছিল। কিন্তু স্পেন্সার যেইমাত্র বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে, সে জ্ঞান হারায়। তার সামনে বয়লানের স্ত্রী ক্ষতের চিহ্ন দেখে ভয় কাঁদছিল। তখন কি স্পেন্সারের রাগ বেড়ে গিয়েছিল এবং সে তার নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্মমভাবে মারধর করেছিল। কারণ স্পেন্সার সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নারীদের উপর নির্যাতন নয়। আর এই কারণেই আজ সে ঊর্ধ্বতন কর্মকর্তার উপর হাত তোলার শাস্তি ভোগ করছে। কিন্তু জানেন কি, এতে আনন্দের কি আছে? আজ স্পেন্সারের শাস্তি পূর্ণ হয়েছে এবং সে মুক্তি পেতে চলেছে। কিন্তু জেলের কিছু কয়েদি, যারা নিজেদের বলির পাঠা মনে করে, তারা স্পেন্সারকে বিদায় জানাতে তাকে ঘিরে ধরে। কিন্তু গরিবরা জানতো না যে তাদের সামনেই তাদের বাবা একজন অপরাধী ছিল। গরিবরা জানতো না যে তাদের সামনেই তাদের বাবা একজন অপরাধী ছিল। গরিবরা জানতো না যে তাদের সামনেই তাদের বাবা একজন অপরাধী ছিল। স্পেন্সার তার সমস্ত অস্বস্তি দূর করে, নিজের ভালো যত্ন নেয় এবং জেল থেকে বেরিয়ে আসে। জেল থেকে তাকে স্বাগত জানাতে তার সবচেয়ে ভালো বন্ধু এবং অবসরপ্রাপ্ত পুলিশ হেনরি দাঁড়িয়েছিল। এছাড়াও স্পেন্সারের ছেলের প্রাক্তন প্রেমিকাও তাকে নিতে আসছিল। কিন্তু স্পেন্সারের তার সাথে দেখা করার মতো মেজাজ ছিল না, তাই সে হেনরিকে বলে, ভাই, গাড়িটা এক্ষুনি এখান থেকে বের করো। হেনরি দেরি না করে স্পেন্সারকে তার বাবার খালি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যাতে সে সেখানে কয়েকদিন আরামে থাকতে পারে। সেখানে তার পুরনো পুলিশ বন্ধু ড্রিসকলও স্পেন্সারের সাথে দেখা করতে আসে। ড্রিসকল স্পেন্সারকে জিজ্ঞেস করে, তাহলে বন্ধু, 5 বছরের সাজা খেতে হাত ধুয়ে তুমি এখন কি করবে? স্পেন্সার উত্তর দেয় যে সে এখন তার জীবনটা আরামে কাটাবে। ড্রিসকল বলে, ঠিক আছে, যখন দরকার হবে তখন মনে রেখো। এরপর স্পেন্সার তার রাগী কুকুরটাকে বোঝাতে যায় এবং সে চলে যায়, কারণ সে গত 5 বছর ধরে স্পেন্সারের জন্য অপেক্ষা করছিল। যাই হোক, স্পেন্সার ভেবেছিল সে এই ফ্ল্যাটে একা থাকে। কিন্তু তারপর হেনরি সেখানে আরেকজন কুৎসিত লোককে দেখতে পায়। সে হককে নিয়ে আসে। হেনরি তাকে বলে যে হকের বাবা তার স্কুলের বন্ধু ছিল, আর এখন হক এই পৃথিবীতে একা, এবং সেও এইমাত্র জেল থেকে ছাড়া পেয়েছে। তাই হেনরি তার দায়িত্ব, অর্থাৎ এখন স্পেন্সার এবং হককে একই ছাদের নিচে থাকতে হবে। স্পেন্সারের জন্য তার ঘর ভাগ করে নেওয়াটা অত্যাচারের চেয়ে কম কিছু ছিল না। কিন্তু ভাই, স্পেন্সার তার কুকুরের ইউটার্নটা দেখতে থাকলো। তার কাছে না এসে সে হকের কাছে গেল। স্পেন্সারের হৃদয় ভেঙে গেল, তার অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল। আর সে এমনভাবে চিৎকার করলো যেন হক তার কুকুর নয়, তার সম্পত্তি চুরি করেছে। এবার গল্পটা ক্যাপ্টেন বয়লানের দিকে মোড় নেয়। সেই একই দুর্নীতিগ্রস্ত অফিসার, যাকে স্পেন্সার 5 বছর আগে পিটিয়েছেন, যে তার গাড়ি থেকে বাড়ি ফিরছিল। কিন্তু তখনই তার নিজেরই এক জুনিয়র পুলিশ বন্ধুর কাছ থেকে একটি জরুরি ফোন আসে, যে তাকে একটি বাস টার্মিনালে ডেকে পাঠায়। কিন্তু বয়লান সেখানে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ করে, হ্যাঁ, বয়লানকে ফাঁদে ফেলার জন্য তার নিজেরই এক বন্ধু এবং কিছু গুন্ডার পাতা ফাঁদ ছিল। আমি জানি না বয়লান কি করেছিল, কিন্তু সেই গুন্ডারা কোনো কথা না শুনেই তাদের ছুরি বের করে ফেলে। পরের দিন সকালে বোস্টন শহর দুটি খবরে ছেয়ে যায়। প্রথম খবরটি হলো ক্যাপ্টেন বয়লানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর দ্বিতীয় খবরটি হলো বয়লানের জুনিয়র অফিসার বন্ধু টেরেন্সের মৃতদেহ সেই একই ভ্যান থেকে পাওয়া গেছে, যে ভ্যান থেকে গুন্ডারা গত রাতে বয়লানকে হত্যা করতে এসেছিল। পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য ছিল যে টেরেন্স প্রথমে ক্যাপ্টেন বয়লানকে খুন করে এবং তারপর ভয় নিজেকে গুলি করে। টিভিতে এই খবর দেখে স্পেন্সার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে টেরেন্সকে খুব ভালোভাবে চিনত। যে ছিল একজন সৎ পুলিশ এবং সে এমন কাজ কখনোই করতে পারে না। ঠিক সেই সময়ে স্পেন্সারের সাথে দেখা করতে আসে ড্রিসকল, যে ছিল তার এক বন্ধু। ড্রিসকল এখানে তদন্ত করতে এসেছিল। সে স্পষ্টভাবে বলে যে বয়লানের হত্যাকাণ্ডে পুলিশও স্পেন্সারকে সন্দেহ করছে। এই কথা শুনে হেনরি বলে যে সারা রাত ধরে ছিল স্পেন্সার। ড্রিসকল বলে যে সে তাকে ভয় দেখাচ্ছে না, বরং তার বন্ধুর ব্যাপারে বলছে। কিন্তু স্পেন্সারের আসল কারণটা জানত। যেসব দুর্নীতিগ্রস্ত অফিসাররা তার উপর রেগে আছে এবং শুধু তাদের রাগ ছাড়ছে। এই মামলার অদ্ভুত গন্ধ পেয়ে স্পেন্সার চুপ থাকেনি। যদিও তাকে বরখাস্ত করা হয়েছিল, সে একজন পুলিশ ছিল। সে সরাসরি টেরেন্সের স্ত্রী টিয়ার সাথে দেখা করতে যায়। সে জানত যে পুলিশ শীঘ্রই এই মামলাটি বন্ধ করে দেবে। স্পেন্সার জিজ্ঞাসা করে যে টেরেন্সের ক্যাপ্টেনের সাথে বয়লানের কোনো ঝগড়া হয়েছিল কিনা। টিয়া তাকে ঝগড়ার কথা জানায়। তারা দুজন বন্ধু হয়ে গিয়েছিল এবং প্রায় বয়লান টেরিকে সাথে নিয়ে মদ খেতে যেত। ব্যাপারটি আরো গুরুতর হয়ে ওঠায় স্পেন্সার টিয়াকে সতর্ক থাকতে বলে এবং সত্য উদ্ঘাটনের জন্য সে পুলিশের একটি স্থানীয় বারে যায়। বারে পৌঁছে স্পেন্সার টেরেন্সের এক ঘনিষ্ঠ বন্ধুকে এক কোণে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে টেরেন্স এবং বয়লানের মধ্যে কিছু ছিল, যার উত্তরে সে খোলাখুলিভাবে প্রকাশ করে যে টেরেন্স তার অনুভূতির কথা তাকে জানিয়েছিল। তার সন্দেহ ছিল যে ক্যাপ্টেন বয়লান একজন দুর্নীতিগ্রস্ত ও অসৎ পুলিশ এবং সে গোপনে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছিল। সেই সময় ম্যাকলিন নামের এক নতুন সার্জেন্ট বারে প্রবেশ করে। টেরেন্সের মৃত্যুর পর তার পদোন্নতি হয়। ম্যাকলিন এবং তার পুলিশেরা তার সাথে এসেছিল।
যখন পুলিশ স্পেন্সারকে জেল থেকে বের হতে এবং তার এলাকা সম্পর্কে জিজ্ঞাসা করতে দেয়, তাদের শরীর পুড়তে শুরু করে। তারা স্পেন্সারের দিকে একদৃষ্টে তাকাতে শুরু করে এবং পরিবেশটা খুব গম্ভীর হয়ে ওঠে। এমনকি তর্ক শুরু হয়ে যায় এবং উদ্ধত ম্যাকলিন স্পেন্সারকে এক কোণে ঠেলে দেয়। স্পেন্সারও শান্ত স্বভাবের মানুষদের একজন ছিল। সে ম্যাকলিনকে কিছুটা রাগিয়েও তোলে, কিন্তু সব পুলিশ অফিসার তার পেছনে লেগে আছে। বারে এক প্লেট ভর্তি লাড্ডুটা খেয়ে বের করে দেওয়ার পর আমাদের নায়ক স্পেন্সার হঠাৎ বারের সামনের দোকানের সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। সত্যিটা জানতে সে দোকানের মালিকের কাছে যায়, কিন্তু যখন তার আঙুল থেকে ঘি বের হয় না, স্পেন্সার নিজের আঙুলটাই ছিঁড়ে ফেলে। সে দোকানদারকে কিছু না বলে সিসিটিভির পুরো হার্ড ডিস্কটা উড়িয়ে দেয়। এখন এই খুনের মামলার ব্যাপারটা বোঝার জন্য সে হকের সাহায্য চায়। আর যখন সে সেই রাতের ফুটেজ পরীক্ষা করে, তখন সে একটা খুব বড় সূত্র খুঁজে পায়। খুনের রাতে টেরেন্স বার থেকে বেরিয়ে আসে এবং একটি হলুদ রঙের স্যুট পরা অবস্থায় দেখা যায়। সে একটি সুপারকারে বসে আছে, যেটি অন্য কারো মালিকানাধীন ছিল। আর টেরেন্সের নীল ভ্যানটি চালাচ্ছিল অন্য কেউ, যে ওই হলুদ গাড়িটিকে অনুসরণ করছিল। স্পেন্সারের সন্দেহ হয়েছিল যে এই দুটি গাড়ি সোজা সেই একই বাস টার্মিনালে যাবে যেখানে বয়লানের মৃতদেহ পাওয়া গিয়েছিল। স্পেন্সার এক মুহূর্ত দেরি না করে তদন্ত করতে সোজা ঘটনাস্থলে চলে যায়। এটা সত্যি যে টেরেন্সের ভ্যানটি বয়লানের গাড়িতে ধাক্কা দিয়েছিল, কিন্তু ভ্যানটি চালাচ্ছিল অন্য কেউ, কারণ টেরেন্স হলুদ গাড়িটিতে ছিল। স্পেন্সার বুঝতে পারে যে এই পুরো খেলাটা আগে থেকেই সাজানো ছিল। অর্থাৎ প্রথম গাড়িটি আগে থেকেই হলুদ গাড়িতে ছিল, তারপর বয়লানের খুন, তারপর টেরেন্সের খুন, এবং পুরো অভিযোগটি টেরেন্সকে হত্যা করার জন্য করা হয়েছিল। ঠিক তখনই স্পেন্সার মাটিতে একটি টুথপিক খুঁজে পায়। স্পেন্সার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে কার এই টুথপিক চিবানোর বাজে অভ্যাস আছে। স্পেন্সার সঙ্গে সঙ্গে ড্রিসকলের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে খুনের জায়গায় কি করছিল। কিন্তু ড্রিসকল, যে এখন পদোন্নতি পেয়ে বয়লানের চেয়ারে বসেছে, সে পরিষ্কারভাবে স্বীকার করে যে সে সেখানে কখনো ছিল না। বিশ্বাসঘাতকতার গন্ধ এখন আরও তীব্র হয়ে উঠেছিল। এরপর স্পেন্সার হককে খুঁজে পায় এবং একটি বক্সিং রিংয়ে পৌঁছায়। আসলে হকের জেল থেকে বেরোনোর পর হেনরি চেয়েছিল সে একজন পেশাদার বক্সার হোক। এ কারণেই সে স্পেন্সারকে হকের কোচ বানিয়েছিল, যাতে সে তাকে বক্সিংয়ের প্রাথমিক বিষয়গুলো শেখাতে পারে। প্রশিক্ষণ শেষ করে দুই ভাই তাদের পেটের জন্য প্রার্থনা করতে একটি ক্যাফেতে যায়। হঠাৎ স্পেন্সারের প্রাক্তন প্রেমিকা ডেভিস তার উপর চিৎকার করে ওঠে। সে রাগে জিজ্ঞেস করে, জেল থেকে বেরোনোর পর তুমি আমার সাথে দেখা করতে আসনি কেন? স্পেন্সার বলে, জেল থেকে বেরোনোর পর তুমি আমার সাথে দেখা করতে আসনি কেন? স্পেন্সার বলে, জেল থেকে বেরোনোর পর তুমি আমার সাথে দেখা করতে আসনি কেন? স্পেন্সার মিথ্যা বলে যে সে চিরদিনের জন্য অ্যারিজোনায় চলে যাচ্ছে এবং সে আর তাকে বিরক্ত করতে চায় না। ডেভিসও বিদায় হিসেবে তাকে একটি ছোট স্মরণীয় মুহূর্ত উপহার দেয়। এরপর ক্যাফে থেকে বেরোনোর সাথে সাথেই স্পেন্সারের দাড়িওয়ালা দৃষ্টি রাস্তার ওপর থাকা সেই একই হলুদ রঙের সুপারকারটির ওপর গিয়ে পড়ে, যেটা সে সিসিটিভিতে দেখেছিল। স্পেন্সার এক মুহূর্ত দেরি না করে শর্টকাট দিয়ে গাড়িটির পেছনে পড়ে যায়। কিন্তু আজ তার ভাগ্য খুব খারাপ ছিল। যাওয়ার পথে এক প্রতিবেশীর কুকুর স্পেন্সারের পেছনে পড়ে যায়। আর গাড়িটিকে অনুসরণ করার জন্য স্পেন্সার তার প্যান্ট ছিঁড়ে ফেলে। কুকুরটা স্পেন্সারের ওপর খুব জোরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক সময়ে কুকুরটির মালিক বেরিয়ে এসে তাকে বকাঝকা করে। আর স্পেন্সারের জীবন বিপদে পড়ে যায়। কিন্তু ততক্ষণে সেই হলুদ গাড়িটা সেখানে থেকে চলে যায়। স্পেন্সার রাগে বক্সিং জিমে গিয়ে হকের ওপর চিৎকার করে, মোটা, আমি ওখানে আমার কুকুরের চুল কাটাচ্ছিলাম, আর তুই ওখানে ভূতের মতো দাঁড়িয়ে তামাশা দেখছিলি। তুমি সাহায্য করলে হয়তো ওই গাড়ি চালক ধরা পড়ত। কিন্তু তারপর হক চুপচাপ মনে মনে বলে, চিৎকার করো না, ভাই। আমি গোপনে ওই গাড়িটার নম্বর লিখে নিয়েছি, 895। এটা শুনে স্পেন্সার হাসে এবং সে হকের ওপর খুশি হয়। পরের নম্বরটা পাওয়া মাত্রই স্পেন্সার সরাসরি আরটিও অফিসে পৌঁছে যায়, যাতে ওই হলুদ গাড়িটার আসল মালিককে তা খুঁজে বের করা যায়। কিন্তু এখানে সাসপেন্স থাকে। সে আরটিও অফিসার স্পেন্সারকে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য দিতে স্পষ্টভাবে অস্বীকার করে। কিন্তু স্পেন্সার তাকে হুমকি দেয় যে যদি সে তথ্য না দেয়, সে সবাইকে বলবে যে সে টাকার বিনিময়ে তাকে অনেকবার তথ্য দিয়েছে, যা তার চাকরিকে বিপদে ফেলবে। নিজের চাকরি বাঁচাতে সে তাকে তথ্য দেয়। আর কম্পিউটার স্ক্রিনে যে নামটি ভেসে ওঠে তা ছিল চার্লস, যে ছিল শহরের বড় মাদক মাফিয়া এবং অবৈধ ব্যবসায়ী। স্পেন্সার চার্লসের অবস্থানগুলো খুব ভালোভাবে জানত। তাই সে হক এবং হেনিকে চার্লসের ওপর নজরদারি করার জন্য রাস্তার ওপারের একটি বাস স্টপে নিয়ে যায়। সেখানে বসে স্পেন্সার হেনি এবং হককে চার্লসের ভয়ঙ্কর ইতিহাস বলে। চার্লস শুধু একজন মাদক ব্যবসায়ী ছিল না, বরং সে ছিল একজন ভাড়াটে খুনি যে টাকার জন্য যেকোনো মানুষের গলা কেটে ফেলতে পারত। কিন্তু বড় বড় ক্ষমতাধর লোকদের হাত তার মাথার ওপর ছিল, তাই পুলিশ তাকে কখনো ছুঁতে পারেনি। স্পেন্সার বলে যে 10 বছর আগে যখন সে পুলিশে ছিল, তখন তাকে ইউটা এলাকায় অভিজাতকরণের সুরক্ষার অধীনে রাখা হয়েছিল।
সেখানকার গরিব মানুষেরা টাকার অভাবে জমি ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু একটি মেয়ে স্পষ্টভাবে তার জমি দিতে অস্বীকার করেছিল, আর মেয়েটিকে পথের কাঁটা থেকে সরাতে এক ধনী ব্যবসায়ী চার্লসকে ঘুষ দিল। এবং 2 সপ্তাহ পর স্পেন্সার সেই মেয়েটির মৃতদেহ পেল। এবং যখন স্পেন্সার এই হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে পারল, ফাইল বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা সাথে সাথে মামলাটি বন্ধ করে দেয়। এরপর স্পেন্সার একাই তদন্ত শুরু করে এবং একটি সিসিটিভি ফুটেজ পায়, যেখানে চার্লসের 3জন গুন্ডা পরিষ্কারভাবে মেয়েটিকে খুন করছিল। কিন্তু যখন সে এই প্রমাণ নিয়ে বয়লানের কাছে গেল, বয়লান হেসে বলল, এই ভিডিওটা এডিট করা, চুপচাপ মাটি পরিষ্কারের কাজে মনোযোগ দাও। এই পচা ও নোংরা ব্যবস্থা দেখে স্পেন্সারের রক্ত গরম হয়ে গেল। সে সোজা বয়লানের বাড়িতে গেল। আর আপনারা তো জানেনই, সে বয়লানকে এত মারধর করল যে তাকে 5 বছরের জন্য জেলে যেতে হলো। এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে পুলিশের বড় কর্মকর্তা চার্লসের কালো ব্যবসার একজন সহযোগী। এই সবকিছু জানার পর স্পেন্সার, হেনি এবং হক শপথ নেয় যে তারা আর আইনকে বিশ্বাস করবে না। তারা নিজেদের মতো করে নির্দোষ টেরেন্সের নাম পরিষ্কার করবে এবং এই বিশ্বাসঘাতকদের জেলে পড়বে। রাগের মাথায় হক চার্লসের প্রিয় গাড়ির টায়ার ফুটো করে দেয়। পরের দিন স্পেন্সার সাইয়ের মতো সেও চার্লসকে তাড়া করতে শুরু করে। আর পরের দিন স্পেন্সার সাইয়ের মতোই সে চার্লসকে তাড়া করতে শুরু করে। তাড়া করতে করতে স্পেন্সার এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তার হুঁশ উড়ে যায়। চার্লসের দেখা হয়েছিল অন্য কারো সাথে নয়, বরং ম্যাকলিনের সাথে, সেই সার্জেন্ট যাকে টেরেসের বদলে পদোন্নতি দেওয়া হয়েছিল। ম্যাকলিন চুপিসারে চার্লসের কাছ থেকে নোটে ভর্তি একটি বড় ব্যাগ নিয়ে নেয়। এই টাকাগুলো ছিল মাদক ও দুর্নীতির ঘুষ থেকে পাওয়া সরাসরি অর্থ। কিন্তু গল্পের আসল মোড় আসে যখন স্পেন্সার সেখানে 2জন FBI এজেন্টের সাথে দেখা করে। সেই এজেন্টরাও গোপনে ম্যাকলিনের ওপর নজর রাখছিল, কারণ এই ঘটনায় শুধু জড়িত নয়। স্পেন্সার আগেই সন্দেহ করেছিল যে ম্যাকলিন এবং বোস্টন পুলিশের অনেক বড় কর্মকর্তা এই অপরাধ জগতের অপরাধীদের সাথে মিলে এক বড় খেলা খেলছে। চার্লস ও ম্যাকলিনকে একসাথে দেখার পর স্পেন্সারের হঠাৎ জেলের সেই কয়েদির কথা মনে পড়ে যায়, যার সাথে মুক্তির দিনে তার মারামারি হয়েছিল। স্পেন্সার জানত যে সেই কয়েদি আগে একজন বড় মাদক ব্যবসায়ী ছিল, তাই তার কাছ থেকে তথ্য আদায়ের জন্য সে আবার জেলে ফিরে যায়। প্রথমে সে বন্দীকে জিজ্ঞেস করে, তোমাকে আমাকে আক্রমণ করতে কে বলেছে? আর FBI হলো সব দুর্নীতিবাজ অফিসারদের নেতা, তুমি আমাকে অনুসরণ করছো কেন? কিন্তু সেই বন্দীটি খুব চালাক ছিল, সে পরিষ্কারভাবে মুখ খুলতে অস্বীকার করে। তারপর স্পেন্সার সরাসরি হেনরিকে ডাকে, আর ভাই, তুমি কি জানো হক ওখানে কি করছিল? সে ওই বন্দির স্ত্রীর সাথে ডেটে মজা করছিল। এটা দেখে সেই বন্দিটি পাগল হয়ে যায়। তার উপর স্পেন্সার বলে, হয়তো তোমাকে অনেকদিন জেলে থাকতে হবে, সেই কারণেই তোমার স্ত্রী অন্য সঙ্গী খুঁজছে। আর যদি তুমি না চাও যে আমার বন্ধু তোমার স্ত্রীর কোনো ক্ষতি করুক, তাহলে চুপচাপ আমার প্রশ্নের উত্তর দাও। অবশেষে সেই বন্দীকে হাঁটু গেড়ে বসতে হয়। আর সে ভয় পেয়ে একটি গোপন সাংকেতিক শব্দ বলে, ওয়ান্ডারল্যান্ড। কিন্তু এটা বলার সাথে সাথেই সে হাসতে শুরু করে। স্পেন্সার জিজ্ঞেস করে, কেন? তুমি দাঁত দেখাচ্ছ কেন? এরপর কয়েদিটি বলে যে তুমি খুব শীঘ্রই মারা যাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। যাই হোক, সে তার কথায় কান দেয়নি। সেই গোপন কোডটির সত্যতা জানতে স্পেন্সার একটি কারাগারে ভিয়ানে নামের এক পুরনো তথ্যদাতার সাথে দেখা করে। ভিয়ানে তাকে বলে যে ওয়ান্ডারল্যান্ড বাচ্চাদের খেলার জায়গা নয়, বরং এটি সমুদ্রের তীরে নির্মিত একটি চমৎকার ক্যাসিনো, যেখানে বড় বড় আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা আন্তর্জাতিক মাদক চোরাচালান লুকিয়ে রাখে। এটি এমন একটি জায়গা যেখানে ধনী ব্যবসায়ী, দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা প্রতি সপ্তাহে কাজ করে। এখন এই কথা শোনার পর স্পেন্সার বুঝতে পারল কেন ক্যাপ্টেন বয়লান সেই বেচারা মেয়েটির খুনের মামলাটি ধামাচাপা দিয়েছিলেন। কারণ এই আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা মেয়েটির দেশে হানা দিয়ে সেখানে ক্যাসিনোর একটি নতুন শাখা খুলতে চেয়েছিল। স্পেন্সার নিজে ওয়ান্ডারল্যান্ড ক্যাসিনোতে পৌঁছায় সত্যটা নিজের চোখে দেখার জন্য। সেখানে তার অদ্ভুত কার্যকলাপ দেখে 2জন শক্তিশালী নিরাপত্তার রক্ষী তাকে ঘিরে ফেলে। কিন্তু ভাই, স্পেন্সারের কাছে একটি ছোট্ট গোপন কোড আছে। এটা ছিল মিথ্যে বলার সেরা শিল্প। সে নিজের কথা দিয়ে ওই 2 নিরাপত্তার রক্ষীকে বিভ্রান্ত করে এবং 9 ফেব্রুয়ারি 11 হয়ে যায়। এরপর আমরা দেখি যে শহরে ক্যাপ্টেন বয়লান এবং টেরেন্সের শেষকৃত্য চলছে। সেখানে ম্যাকলিন তার নতুন বর্ষ ড্রিসকলের কাছে কেঁদে বলে যে এই স্পেন্সার আমাদের মামলায় বাড়াবাড়ি করছে। আমার ভয় হচ্ছে যে ওই বদমাসটা হয়তো কোনো প্রমাণই জোগাড় করতে পারবে না। সেই ড্রিসকল, যে স্পেন্সারের বন্ধু হওয়ার ভান করছিল, সে বলে, চিন্তা করো না, আমি তার চুক্তিটা চার্লসের শুটারদের দিয়ে দিয়েছি, আজ তার খেলা শেষ। আর সত্যি, স্পেন্সার যখন যাওয়ার পথে একটা রেস্তোরাঁ থেকে পিৎজা কিনছিল, তখন কিছু গুন্ডা তাকে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। সেখানে গাড়িতে বসে থাকা বাজপাখিটা গান শুনছিল, কিন্তু যেমাত্র সে দেখল যে স্পেন্সারের জীবন বিপদে পড়েছে, বাজপাখিটা আসে না, সে তাকায়ও না। সে গাড়ি থেকে সরাসরি দোকানের জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং স্পেন্সারকে তুলে নিয়ে রাফু সেখানে থেকে চলে যায়। যাওয়ার পথে স্পেন্সার হককে বলে, এখন সে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া, এখন তারা আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের টার্গেটের কাছে এসে গেছে, তাই তাদের অন্য জায়গায় যেতে হবে। এরপর স্পেন্সার নিরাপত্তার জন্য হক এবং হেনিকে তার প্রাক্তন প্রেমিকা ডেভিসের বাড়িতে নিয়ে যায়। ডেভিস প্রথমে এই হেনরিকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার ভান করে, এই বুড়োটা স্পেন্সারকে বিগড়ে দিয়েছে। কিন্তু যখন সে পুরো ভয়ঙ্কর গল্পটা শোনে,
তার মন বলে যায় এবং সে তাদেরকে তার বাড়িতে লুকিয়ে থাকতে দেয়। এদিকে টেরেন্সের স্ত্রী টিয়া তার স্বামীর শেষকৃত্য সেরে বাড়ি ফিরে এসে দেখে যে পুরো বাড়িটা এলোমেলো হয়ে আছে। সে সাথে সাথে স্পেন্সারকে ফোন করে। স্পেন্সারের সন্দেহ ছিল যে টেরেন্স বাড়িতে এমন কিছু লুকিয়ে রেখেছিল যা এই গুন্ডারা খুঁজতে এসেছিল। তাই সে টিয়াকে বলে ব্যাপারটা যাই হোক না কেন তাকে যেন বলে দেয়। টিয়া তার পার্স থেকে একটি গোপন অডিও রেকর্ডিং বের করে যেটা টেরেন্স মারা যাওয়ার আগে দিতে চেয়েছিল। টিয়া তাকে বিশ্বাস করে এবং অডিও রেকর্ডিংটি স্পেন্সারকে দেয়। স্পেন্সার চেয়েছিল টিয়া যেন তার ছেলেকে কয়েক দিনের জন্য অন্য কোথাও নিয়ে যায়, কিন্তু টিয়া বলে যে সে সবকিছুর খেয়াল রাখবে, থাকার জন্য একটা জায়গা আছে, আমি কোথাও যাচ্ছি না। এরপর যখন স্পেন্সার সেই রেকর্ডিংটা বাজায় তখন পুরো প্রতারণাটা ফাঁস হয়ে যায়। রেকর্ডিংটিতে টেরেন্স, যিনি একজন সৎ পুলিশ ছিলেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তা বয়েলানকে এই কাদা থেকে বেরিয়ে আসতে পরামর্শ দেন। টেরেন্স বলেন যে তিনি বয়েলানকে একটি নতুন চাকরি দেবেন, শুধু বয়েলানকে সব দুর্নীতিগ্রস্ত অফিসার এবং এই কালো ব্যবসার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের নাম বলতে হবে। বয়েলান রাজি হয় এবং জানায় যে চার্লস ওয়ান্ডারল্যান্ডের পুরো ব্যবসা পরিচালনা করে। চার্লসের উপরে ম্যাকলিন রয়েছে এবং তাদের দুজনের আসল বাবা ড্রিসকল ছাড়া আর কেউ নয়। কিন্তু টেরেন্স রিপোর্ট দেওয়ার আগেই ড্রিসকল সন্দেহপ্রবণ হয়ে ওঠে। আর এখানেই আসে সবচেয়ে বড় রহস্য। টেরেন্স এবং বয়েলানকে কোনো গুন্ডা হত্যা করেনি, বরং ড্রিসকল নিজেই হত্যা করেছে। সত্য জানার পর স্পেন্সার একা ড্রিসকলের সাথে দেখা করতে চায় এবং প্রমাণ দেখিয়ে বলে, তুমি আমার পুরনো বন্ধু, তাই আমি সম্মানের সাথেই বলছি যে তুমি এফবিআই এর সামনে আত্মসমর্পণ করো। কিন্তু ড্রিসকল তখন লক্ষ লক্ষ কালো টাকায় মাতাল ছিল। সে হাসে এবং স্পেন্সারকে হুমকি দিয়ে বলে, স্পেন্সার, তুমি এখনো বেঁচে আছো। স্পেন্সার কোনো তর্ক না করে সরাসরি বলে সে রেকর্ডিংটা নিয়ে এফবিআই এজেন্টের কাছে যায়। কিন্তু এজেন্ট হাত তুলে বলে, ভাই, এই বড় বড় মাস্তানরা আদালতে প্রমাণ করবে যে এই অডিওটা এডিট করা হয়েছে। আমাদের মাদকের অকাট্য প্রমাণ দরকার। এখন স্পেন্সারের মাথা পুরোপুরি আটকে যায়। সে চার্লসের বাড়ির দিকে চিৎকার করে এবং সে এমনভাবে চিৎকার করে যে চার্লস পরবর্তী মাদকের চালানোর পুরো অবস্থানটা গিলে ফেলে। এরপর স্পেন্সার আর হক হাইওয়েতে সেই গাড়িটার জন্য অপেক্ষা করতে থাকে যেটাতে করে মাদক আনা হচ্ছিল। আর গাড়িটা দেখা মাত্রই হক একটা হাতুড়ি দিয়ে গাড়িটার কাঁচ ভেঙে ফেলে এবং তারপর দুজন গুন্ডাকেই পিটিয়ে স্পেন্সার মাদকে ভর্তি পুরো ট্রাকটা চুরি করে ডেভিসের গ্যারেজে লুকিয়ে রাখে। তার পরিকল্পনা ছিল সকালে এফবিআইকে ফোন করে মালপত্র আর চার্লসকে তাদের হাতে তুলে দেওয়ার। কিন্তু তারপর আরেকটা সমস্যা দেখা দেয়। বৃদ্ধ হেনরিকে বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। ড্রিসকলের ফোন আসে এবং সে হুমকি দেয়, যদি হেনরিকে জীবিত দেখতে চাও তাহলে আমাদের সমস্ত মালপত্র নিয়ে ওয়ান্ডারল্যান্ড ক্যাসিনোতে চলে এসো, নইলে তুমি এক বৃদ্ধের লাশ পাবে। না 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 না। এদিকে ওয়ান্ডারল্যান্ডে ড্রিসকল আর চার্লস তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে স্পেন্সারের জন্য অপেক্ষা করছিল। কিন্তু তারপর স্পেন্সারের বদলে ডেভিস তার গাড়িতে ওঠে এবং হেনরিকে তার কারাগার থেকে বের করে আনে। আর ঠিক সেই মুহূর্তে স্পেন্সার আর হক একটা 18 চাকার কন্টেইনার ট্রাক নিয়ে আসে এবং মাফিয়াদের গাড়িগুলো পুড়িয়ে দেয়। ড্রিসকল ভয়ে গুদামঘরের দিকে দৌড়ে যায়। স্পেন্সারও তাকে অনুসরণ করে গুদামঘরের ভেতরে যায়। কিন্তু চার্লসের গুন্ডারা স্পেন্সারের পথ আটকে দেয়। তারপর আমাদের দুর্ধর্ষ হোক তার শক্তি দেখিয়ে স্পেন্সারকে বলে, তুমি এগিয়ে যাও ভাই, আমি একাই এই হারামজাদাগুলোকে মারব। হক একাই পুরো প্লাটুনকে গাজর আর মূলার মতো কাটতে শুরু করে। এখন স্পেন্সার আর ড্রিসকল সাধারণ মানুষের সামনে ছিল। স্পেন্সার এই বিশ্বাসঘাতককে এত সহজে বিদায় জানাতে চাননি। তিনি তার বন্দুক ছুঁড়ে ফেলে দেন এবং একজন সত্যিকার পুরুষের মতো ড্রিসকলকে এক লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেন। তাদের মধ্যে অনেক মারামারি হয় এবং অবশেষে তিনি স্পেন্সার ড্রিসকলের গলা ভেঙে তাকে সেখানেই আটকে রাখেন। তিনি ওয়ান্ডারল্যান্ডের পুরো গ্যাংকে চুরি করা ড্রাগস সহ বেঁধে এফবিআই এর হাতে তুলে দেন। আদালত এবং এফবিআই এই সমস্ত অপরাধীদের কঠোর শাস্তি দেয়। জাতীয় টেলিভিশনে জানানো হয় যে শহীদ টেরেন্স একজন হত্যাকারী ছিলেন না, বরং একজন সত্যিকার এবং সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার ছিলেন। টেরেন্সের নাম সম্পূর্ণ কলঙ্কমুক্ত হয়। গল্পের শেষে স্পেন্সার, হক, হেনরি এবং ডেভিস একটি ক্যাফেতে বসে এই চমৎকার বিজয় উদযাপন করছে। তারপর টিভিতে আরেকজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের খবর আসে এবং স্পেন্সারের চোখে আবার ন্যায় বিচারের সেই একই উজ্জ্বল ফুটে ওঠে। আর এর সাথেই আমাদের আজকের গল্প এখানেই শেষ। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন এবং এখনো মন্তব্য না করে থাকেন তাহলে কি করছেন? বন্ধুরা, একটি সুন্দর মন্তব্য করে চলে যাবেন। শীঘ্রই দেখা হবে। নিজের যত্ন নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথে থাকবেন।